নমস্কার। মেঘা আইটিআই সেলাই স্কুলে আবারও চলে এলাম একটি সম্পূর্ণ নতুন প্রতিবেদন নিয়ে। আপনারা ইন্টারনেটে ইউটিউবে আপনারা সেলাই কাটিংয়ের ভিডিও প্রচুর পাবেন, কিন্তু এই যে প্রশ্ন উত্তর পর্ব এই ভিডিওগুলি কেউ করে না। হ্যাঁ, যারা ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছে বিভিন্ন এনজিওতে, বিভিন্ন স্কুলে আগামী দিনে টিচার অবশ্যই নেবে, তো তাদের জন্য এই প্রশ্ন উত্তরগুলো খুবই কাজের। এবং যারা ভোকেশনাল আইটি এবং আইটিআই যারা স্টুডেন্টস আছো, টেলারিং বিভাগে নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের জন্য এই প্রশ্ন উত্তরগুলো খুবই প্রয়োজন। কারণ সামনে পরীক্ষা, এই পরীক্ষাতে এই কোশ্চেনগুলো আপনাদের খুব হেল্প করবে। তাই আমার যেটা কথা হলো যে আমরা এই আলোচনার সাথে সাথে আমরা এই প্রশ্ন উত্তরগুলি খাতায় নোট করে নেব, তাহলে আমাদের মনে থাকবে এবং আমাদের প্রয়োজন ভিত্তিক এই প্রশ্ন উত্তরগুলো আমরা পেয়ে যাব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আবার একই কথা বলবো, আমার দর্শকের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিজন বন্ধুদের কাছে। আর যারা নতুন আছো তারা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কাফায়া কাকে বলে? কাফায়া, কাফায়া কাকে বলে? লিখে নাও, যারা লিখছো নোট করো, আমি আস্তে আস্তে বলছি। কাফায়া কাকে বলে? কাফায়া হলো শার্টের পেছন দিকের কলারকে কাফায়া বলে। আবারও বলছি, শার্টের পেছন দিকের গলাকে কাফায়া বলে। পরের কোশ্চেনে চলে যায়। পরের কোশ্চেনটা হলো, ক্রিচ কথার অর্থ কী? ক্রিচ, যারা লিখছো লিখে নাও, ক্রিচ কথার অর্থ কী? ক্রিচ কথার অর্থ হলো ভাঁজ। পরের কোশ্চেন, সামিয়ানা কথার অর্থ কী? তাড়াহুড়োর কিছু নেই, খাতায় আস্তে আস্তে করে লিখে নাও, সামিয়ানা কথার অর্থ কী? আমরা অনেকে সামিয়ানা কথাটা ব্যবহার করি, কিন্তু এর অর্থ বা এর বাংলা মানে আমরা কিন্তু জানি না। সামিয়ানা কথার অর্থ হলো চাঁদোয়া। সামিয়ানা কথার অর্থ হলো চাঁদোয়া। আচ্ছা, পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা যারা প্রত্যেকেই টেলারিংয়ে কাজ করে বা যারা সেলাই মেশিনে কাজ করে তাদের এটা অবশ্যই জানা দরকার, যে সেলাই মেশিনের ছুঁচ ভাঙার কারণগুলি কি। এটা শুধু পরীক্ষাতে প্রশ্নই নয়, শুধু প্রশ্ন উত্তরই নয়, এটা অনেকেরই ছুঁচ ভাঙে, মেশিনে ছুঁচ দেখবে দুমদাম ভেঙে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না, হয়তো অনেকে হয় মেশিনটা খারাপ। তো এই হচ্ছে ব্যাপার, এটা অবশ্যই জানতে হবে যে সেলাই মেশিনের ছুঁচ ভাঙার কারণগুলি কি। এটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা শুধু বাস্তবেও খুবই প্রয়োজন। আপনার মেশিনে ছুঁচ ভাঙছে, আপনি কিছু বুঝতে পারছেন না যে ছুঁচটা কী কারণে ভাঙছে, তো তাহলে এটা আপনাদের জেনে নেওয়া দরকার। আর যারা খাতায় নোট করছো তারা পয়েন্ট দিয়ে দিয়ে নোট করো। প্রথম পয়েন্ট, সেলাই মেশিনের ছুঁচ ভাঙার কারণ। পয়েন্ট 1, 1 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো কেরিয়ার পাতি যদি ভেঙে যায়। কেরিয়ার পাতি কোথায় থাকে? নিচে থাকে, মেশিনের নিচে, যেখানে আমরা ওই স্যাটেল বা যেটা স্যাটেল রেস, ওখানে থাকে কেরিয়ার পাতি। তাহলে কেরিয়ার পাতি যদি ভেঙে যায় তাহলে দেখবেন ছুঁচের মুনিটা আপনার ভেঙে যাবে, ছুঁচের যে আগা বা ডোগা সেটা ভেঙে যাবে। ছুঁচের আগা, এখানেও কোশ্চেন আছে, ছুঁচের আগাকে কি বলা হয়? ছুঁচের যে ডগা তাকে বলা হয় ট্রিক, এবং ছুঁচের যে পেছন চ্যাপ্টা অংশ তাকে বলা হয় বুট। এটা আমাদের জানা দরকার। তো যাই হোক, ছুঁচের যদি ট্রিপ ভেঙে যায়, মানে ছুঁচের আগা ভেঙে যায়, তাহলে জানবেন যে কেরিয়ার পাতিটা ছুঁচের নিচে যাবে, অথচ যখন ছুঁচটা উপরে উঠে আসবে দেখবেন যে মুনিটে চলে গেছে, ছুঁচের সামনে ট্রিকটা নষ্ট হয়ে গেছে, কেটে গেছে। তাহলে আপনি বুঝবেন যে আপনার কেরিয়ার পাতি নষ্ট হয়ে গেছে। দাম খুবই সামান্য, 5 টাকা দাম, কিন্তু আপনার কাজ খুব খুব গুরুত্বপূর্ণ কাজ করে। তো সেটা হলো কি, প্রথম অপশানটা, কেরিয়ার পাতি ভেঙে গেলে ছুঁচ ভেঙে যেতে পারে। দ্বিতীয় অপশান, রেপস বডি, যেটা স্যাটেল রেস, রেপস বডি যদি আলগা হয় বা ঢিলা হয় তাহলে কিন্তু ছুঁচ আপনার ভেঙে যেতে পারে। তৃতীয় কারণ লিখুন, যদি কাপড়ের সাথে ছুঁচের অ্যাডজাস্ট না হয়। কাপড়ের সাথে যদি ছুঁচের অ্যাডজাস্ট, ধরুন আপনি একটা মোটা কাপড় সেলাই করছেন, অথচ আপনি 16 নম্বরের ছুঁচ ব্যবহার করছেন, তাহলে এখানে কিন্তু ছুঁচ আপনার ভেঙে যেতে পারে। কারণ মোটা কাপড় সেলাই করতে গেলে 18 নম্বর ছুঁচের প্রয়োজন।
তো ছুঁচের সাথে কাপড়ে অ্যাডজাস্ট না হলে। চতুর্থ কারণ, ছুঁচে মোর্চা পড়িলে। ছুঁচ যদি দীর্ঘদিন আপনি ব্যবহার না করেন মেশিন, ছুঁচে যদি মোর্চা থাকে তাহলে আপনার ছুঁচ ভেঙে যেতে পারে। পরের অপশান মানে পরের 5 নম্বর পয়েন্ট, তো যদি আপনার ছুঁচ বাঁকা থাকে, আপনি ছুঁচটা বাঁকা আছে, বাঁকা ছুঁচটা লাগিয়েছেন, তাহলে ছুঁচ ভেঙে যেতে পারে। পরের পয়েন্ট, যদি ছুঁচ নিডল প্লেটে আঘাত লাগে, ছুঁচটা আপনি চালাচ্ছেন কোনো কারণে নিডল প্লেটে আঘাত লাগলো, তাহলে ছুঁচটা আপনার ভেঙে যেতে পারে। ব্যাস এই পয়েন্টগুলো দিলেই হয়ে যাবে, কারণ আরও আছে, তো অতগুলো পয়েন্ট ব্যাখ্যা না করলেও চলবে। তো যে পয়েন্ট, এই 5-6টা পয়েন্ট দিলেই চলবে। তো এগুলো অবশ্যই তোমরা খাতায় এন্ট্রি করে নাও যাদের এটা প্রয়োজন, বা অনেকেরই বিশেষ এটা প্রয়োজন। তো পরের কোশ্চেন হলো খিলানি কথার অর্থ কী? খিলানি এই কথাটা আমরা শুনতে নতুন হলেও কিন্তু এটা কাজে লাগে। খিলানি কথার অর্থ হচ্ছে রান সেলাই, খিলিয়ে নেওয়া, বলো না, এটা খিলিয়ে নাও একটুকু। মানে তুমি যখন কোনো কাপড়ের তলে লাইলিন দিয়ে কাজ করছো, তখন কী হয়, খিলিয়ে নিতে হয়, লম্বা লম্বা সেলাই দিয়ে লাইলিনটাকে আটকে নিতে হয়। তাহলে খিলানি কথার অর্থ হচ্ছে কি, রান সেলাই বা কাঁথা সেলাইয়ের জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি, রান স্টিচ। পরের কোশ্চেন, অ্যাকচুয়ালি এর উত্তর হচ্ছে খিলানি কথার অর্থ হচ্ছে রান সেলাই। এর পরের কোশ্চেন হচ্ছে নেফা কাকে বলে? নেফা আমরা কথা মানে শুনতে নতুন হলেও কিন্তু আমরা এটা এর সাথে পরিচিত। আমরা গোদা বাংলায় যাকে আমরা সরকার ঘর বলি, তাহলে এর একটা ভালো হচ্ছে ফিলের অপর নাম হলো নেফা বা ফিল, বা যেটা সরকার ঘর আমরা যেটা বলি, সরকার ঘরের জন্য যে কাপড় রাখা হয় তাকে ফিল বলা হয়, বা আরেকটা নাম হচ্ছে নেফা। তাহলে এর দুটো নাম, সরকার আমরা যেটা বাংলার কথাতে যেটা সরকার ঘর বলে জানি, তাকে ফিলও বলা হয়, আবার নেফাও বলা হয়। হ্যাঁ, তাই ফিলের অপর নাম হলো নেফা। এরপরে আছে নেফা হেম। এই কোশ্চেন দুটো একই হলেও উত্তরটা কিন্তু একই নয়। নেফা হেম এবং নেফার মধ্যে অনেক ডিফারেন্সটা কি না, নেফা হেম হচ্ছে ফ্রকের নিচে কুচি দেওয়ার জন্য, কুচি ফ্রক যেগুলো হয় দেখবেন, অনেক কুচি ফ্রক হয়, তো ফ্রকের নিচে কুচি দেওয়ার জন্য যে কাপড় কাটা হয় তাকে বলা হয় নেফা হেম। আবারও বলছি, ফ্রকের নিচে কুচি দেওয়ার জন্য যে কাপড় কাটা হয় তাকে বলা হচ্ছে নেফা হেম। পরের কোশ্চেন হচ্ছে ফ্লাই পটি কোন দিকে লাগানো হয়? এখন তো স্কুল ড্রেসের কাজ হচ্ছে, অনেক মেয়ে স্কুল ড্রেস সেলাই করে বহু টাকা রোজগার করছে, কিন্তু ফ্লাই পটি এটা অ্যাকচুয়ালি আপনাদেরই বলা উচিত। কমেন্ট বক্সে এটা আপনারা জানাবেন যে ফ্লাই পটি প্যান্টের কোন দিকে লাগানো হয়, রাইট সাইড না লেফট সাইড? এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, বা আমার ছাত্রছাত্রীর কাছে এটা অনুরোধ যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ফ্লাই পটি কোন দিকে লাগানো হয়, প্যান্টের ডান দিকে লাগানো হয় না বাঁ দিকে লাগানো হয়। ফ্লাই কাকে বলে যদি বলো, আমি এখন ব্যাখ্যা করে দিতে পারি। কারণ ফ্লাই হচ্ছে প্যান্টের চেনকে ঢাকা দেওয়ার জন্য যে পটি ব্যবহার করা হয়, যেটা বাইরে থেকে চেনকে দেখা না যায়, তাকে বলা হয় ফ্লাই পটি। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমার কমেন্ট বক্সের মাধ্যমে দিও। আর যদি না পারো, স্যার কমেন্ট বক্সে এটা অনুরোধ করো, স্যার আপনি বলে দেন, তাহলে আমি অবশ্যই বলে দেবো। আর যারা এর অ্যান্সার সঠিক দেবে তাদেরকে আমি অবশ্যই কোনো একটা পুরস্কার দেবো, সেটা লটারির মাধ্যমে। ওকে, পরের কোশ্চেন কী আছে, একটা ছকার ছায়া তৈরি করতে কত কাপড়ের প্রয়োজন? হ্যাঁ, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা অনেকে দেখবে ইউটিউবার অনেক আছে কিন্তু উদম তারা কাজ করে দেয়, এটাই করো ব্যাস, ঠিক আছে, দর্শক হচ্ছে, ঠিক আছে, ভালো, কিন্তু এইভাবে এই কাপড়ের হিসাব কেউ দেয় না। কাপড়ের হিসাব কেউ দেয়? কত কাপড় লাগবে বলতে গেলে এমন তো বলা যাবে না যে আপনার কাপড়ের দোকানে যত কাপড় আছে নিয়ে আসুন, যা লাগবে বাকিটা ফেরত দিয়ে দেবো, এমন বলা যাবে না। ধরুন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, তো আপনাকে তো তার হিসাব দিতে হবে যে কত সিমেন্ট লাগবে, কত ইট লাগবে, কত বালি লাগবে। এমন তো বলা যাবে না যে নদীতে যত বালি আছে নিয়ে আসুন, যা লাগবে বাকিটা আপনি ফেরত দিয়ে দেবেন, বা ভাটাতে যত ইট আছে নিয়ে চলে আসুন, যে ইটটা লাগবে না ইটটা, বাকি ইটটা ফেরত দিয়ে দেবো, এমন তো হয় না। তাহলে আপনাকে কাপড়ের হিসাব দিতে হবে। ধরুন আপনি একটা ছায়া বানাবেন, ছকার ছায়া বানাবেন, তাহলে কত কাপড়ের প্রয়োজন আমি তো জিজ্ঞেস করতেই পারি। তাহলে আপনি যদি এর অ্যান্সার দিতে না পারেন, তাহলে এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না। এত কাপড়ের হিসাব আমাকে শিখতেই হবে। তো কাপড়ের হিসাবটা কী আছে, যে একটা ছকার ছায়া তৈরি করতে কত মিটার কাপড়ের প্রয়োজন। এই দেখুন, আমি অঙ্কটা করে নিয়েছি, এই অঙ্ক কেউ করে দেখায় না, হ্যাঁ, যেটা আমি আপনাদের জন্য করছি। এই দেখুন, একটা ছকার ছায়া বানাতে কত মিটার কাপড়ের প্রয়োজন?
তো এখানে অঙ্কটা একদম পরিষ্কার, অঙ্কের মাধ্যমে আমরা করব। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি, আমরা কি জানি, সূত্রটা হচ্ছে আমরা জানি সম্পূর্ণ ঝুল প্লাস 1 ইন্টু 2। সূত্রটা আবার বলছি, আমরা জানি সম্পূর্ণ ঝুল প্লাস 1 ইন্টু 2। তোমরা লিখে নিয়েছো, তোমরা আমার সাথে করে নাও, তাহলে হয়ে গেছে। তাহলে এবারে এখানে লেখো শর্ত অনুসারে কি আছে, শর্ত অনুসারে আমার সম্পূর্ণ ঝুল কত আছে 38। একটা ছকার সাইজের ঝুল 38 হতে পারে, 40 হতে পারে। তো আমি এখানে ঝুলটা 38 সাইজের করে নিলাম। হ্যাঁ, তো 38 সাইজের যদি ছায়া বানাই, তাহলে আমার এর অর্থ হচ্ছে কি যে 38 হচ্ছে লম্বা। আমি এর আগের দিনে বলেছিলাম সাইজ কথাটা বিভিন্ন পোশাকের ক্ষেত্রে বিভিন্ন অর্থ বহন করে। এখানে সাইজ কথাটা লম্বার মাপকে বোঝাচ্ছে। তাহলে 38 যদি আমার লম্বা হয়, তাহলে সম্পূর্ণ ঝুল আমার 38, তাহলে তার সাথে 1 যোগ হবে +1 আর ইন্টু 2। আমি শর্ত অনুসারে যেটা লেখা আছে শুধু তোলায় সেটা লিখেছি, ঝুল 38, 1 ইঞ্চি বাড়তি আর 2 দিয়ে গুণ। তাহলে আমার 38 আর 1 39 গণিত 2, তাহলে 39কে 2 দিয়ে গুণ করলে হয় 78। 78 কী বেরোলো, এটা ইঞ্চি, এই যে দুটো ডট দেওয়া আছে, এটা বেরোলো